শারীরিক জটিলতা দেখা দেয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত বেগম জিয়া। অবস্থা স্থিতিশীল। আজ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড। একদিনে ৩,৩০০ প্রাণহানি, সংখ্যা ছাড়ালো ২ লাখ। যুক্তরাষ্ট্রে কোভিড মোকাবেলায় সাফল্যের দাবি বাইডেনের। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। উৎপত্তি স্থল ভারতের আসাম, মাত্রা ছিল ৬। দেশে রেকর্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন থাকতে পারে মের প্রথম সপ্তাহ পর্যন্ত। এবং বিশেষ ফ্লাইটের টিকিটের চড়া দামে দিশেহারা মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় বিপাকে অনেকে। সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাসদিন হাসান। শুরুতেই ভূমিকম্পের খবর। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল ভারতের আসামে, ঢাকা থেকে প্রায় ৩৯৭ কিলোমিটার দূরে। মাত্রা ছিল ৬। বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে এটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসামের শোনিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায় ভূমির প্রায় ৩৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল ও ভুটানের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়, তবে এখনো ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। সকাল ৮টা ২১ মিনিটে এটা আমাদের সিসমিক সেন্টার থেকে নর্থ ইস্টে, এটার যেটাকে আমরা ডিস্টেন্স ক্যালকুলেটেড করে আমরা পেয়েছি, এটা আমাদের এই সিসমিক সেন্টার থেকে ৩৯৭ কিলোমিটার নর্থ পূর্বে। এটার উৎপত্তি ছিল আসাম, ইন্ডিয়াতে। এটা ম্যাগনিটিউড যেটা আমরা ক্যালকুলেট করেছি সেটা 6.0 রিক্টার স্কেল। ক্যাটাগরি হিসেবে এটার মাত্রাটা হলো স্ট্রং। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও আবহাওয়া অফিসের সামনে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, সকাল ৮টা ২১ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। তো আদৌ আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার উত্তর পূর্বে আসামের ঢেকিয়াজুলি নামে একটি জায়গা, সেখান থেকেই মূলত এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর এই ভূমিকম্পটিকে শক্তিশালী ক্যাটাগরিতে রেখেছে, তবে এটি কতক্ষণ স্থায়ী ছিল বাংলাদেশে সেটি কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারেনি। তারা বলছেন যে এ সংক্রান্ত যন্ত্রপাতি তাদের কাছে রয়েছে, কিন্তু আসলে তারা এই বিষয়টি পরিমাপ করেননি যে আসলে কতক্ষণ এই ভূমিকম্প স্থায়ী ছিল। তবে যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের যে তথ্য বলছে সেটি এই ভূমিকম্পের গভীরতা ছিল ২৮.৯ কিলোমিটার। তবে যেহেতু এটি শক্তিশালী একটি ভূমিকম্প, সুতরাং এটিতে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সে বিষয়টি কিন্তু আসলে জানা যায়নি। তবে সকালের দিকে যেহেতু এই ভূমিকম্পটি যখন হয় তখন কিন্তু যারা বাসা বাড়িতে বা অফিস আদালতে ছিলেন তারা কিন্তু অনেকেই দৌড়ে নিচে এসেছেন এবং অনেকেই কিন্তু এটির তীব্রতা অনুভব করেছেন। তবে আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে যেহেতু এটি শক্তিশালী ভূমিকম্প, সুতরাং এটি দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্নভাবে অনুভূত হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূতত্ত্ব জরিপ কেন্দ্র রয়েছে সেটির মতে কিন্তু যে ঢাকায় এটি প্রায় ৪। ভূমিকম্পের বিস্তারিত জানাতে আগারগাঁও আবহাওয়া অফিসের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার শুভ খান। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ৭,২০৪ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, বেশ কয়েকটি শারীরিক পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে সাময়িকভাবে ভর্তি করানো হয়েছে। আজ পরীক্ষার ফলাফল আসার পরই তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার রাত ১২টার দিকে। সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকদের পরামর্শেই ভর্তি করা হয়। ব্যক্তিগত চিকিৎসকরা জানান, রাত বেড়ে যাওয়ায় বেগম জিয়ার শারীরিক কিছু পরীক্ষা মঙ্গলবার করানো সম্ভব হয়নি। সেসব পরীক্ষা বুধবার সকালে করানো হবে বলে জানান তারা। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে হাসপাতালে থাকবেন না বাড়ি ফিরবেন খালেদা। আমাদের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে কোভিডের সময়
আমরা যে টেস্টগুলো করেছিলাম, বিশেষ করে ওনার সিটি স্ক্যান করেছিলাম, সেটার সাথে এখন টেস্ট করে আবার আমরা দেখতে চাচ্ছি কেমন আছে, এবং ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি এই কারণে যে আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। সেই টেস্টের রিপোর্ট রিভিউ করে আমরা আবার ওনাকে ইনশাআল্লাহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তারা এও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ফুসফুসের সংক্রমণ নিয়ে কোনো জটিলতা নেই, স্থিতিশীল আছে শারীরিক অবস্থাও। উনি প্রায় আজকে 19 দিন হয়ে গেছে, ওনার খুব ভালো রিকভারি হয়েছে, ফুসফুস খুব সুন্দর ক্লিয়ার আছে। এদিকে হাসপাতালে ভর্তি শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান, বেগম জিয়া ভালো আছেন, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা? না, কোনো জটিলতা নাই। না 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 না, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই জন্য উনি কয়েকদিনের জন্য ভর্তি হতে হবে। থ্যাংক ইউ। ভালো, খুবই ভালো। এর আগে রাত 9:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। গত 10ই এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে পরীক্ষার জন্য আনা হয় বেগম জিয়াকে। প্রথমবার পরীক্ষা শেষে ফিরলেও এবার ভর্তি করানো হলো বিএনপি চেয়ারপারসনকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের করোনা পরিস্থিতির খবর। করোনায় সংক্রমণ ও মৃত্যুতে প্রতিনিয়ত আগের সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছে ভারত। সবশেষ একদিনে প্রায় 4.25 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3,300 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 2 লাখ। এদিকে দিল্লি, মহারাষ্ট্র সহ রাজ্যে রাজ্যে এখনও অক্সিজেনের জন্য হাহাকার। একটু শ্বাস নেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা, ফুসফুস সচল রাখতে প্রিয়জনদের চেষ্টারও কমতি নেই। একটু অক্সিজেনের জন্য চারিদিকে হাহাকার। যে যেভাবে পারছেন স্বজনদের বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। অক্সিজেনের অভাবে চোখের সামনে প্রিয়জনের মৃত্যু। এর আগে এমন মৃত্যু খুব কমই দেখেছে ভারতের মানুষ। এমন মানবেতর পরিস্থিতি একসময় কেবল সিনেমাতেই দেখা গেলেও এবার নিজ চোখে দেখছেন দেশটির মানুষ। অক্সিজেনের চাহিদা মেটাতে ছত্তিশগড় থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেনে করে দিল্লিতে নিয়ে আসা হয় অক্সিজেন ট্যাঙ্কার। মৃত্যুপরী ভারতে একটু নিঃশ্বাস নেওয়াটা যেমন কঠিন, ঠিক তেমনি হাসপাতালে জায়গা পাওয়াও সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের সামনে কিংবা রাস্তায় যে যেভাবে পারছেন চিকিৎসা নিচ্ছেন। মৃতের মিছিল দীর্ঘ হওয়ায় মরদেহ সৎকারেও হিমশিম খাচ্ছে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য। সারি সারি অ্যাম্বুলেন্স অপেক্ষায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। যে কুম্ভ মেলার জন্য ভারতের কোভিড বিপর্যয়কে দায়ী করা হচ্ছে, সেটি এখনও অব্যাহত রয়েছে। আগের চেয়ে ভিড় কিছুটা কমলেও সামাজিক দূরত্ব মেনে এখনও অনেককে স্নান করতে দেখা গেছে। এদিকে করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে দেশটিতে। যুক্তরাষ্ট্র, জার্মানি সহ আরও বেশ কয়েকটি দেশ ভারতের দুঃসময়ে বন্ধু হিসেবে হাত বাড়িয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে 2 ডোজ করোনা টিকা যারা নিয়েছেন, এখন থেকে সীমিত পরিসরে জনসমক্ষে তাদের মাস্ক পরতে হবে না। মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। এর আগে করোনা মহামারীতে নতুন নির্দেশনা জারি করে দেশটির রোগ সংক্রমণ কেন্দ্র। করোনায় এই নতুন নির্দেশনা বাইডেনের 100 দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশি সহ মার্কিন জনগণ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে 33 কোটির দেশে ইতিমধ্যে 2/3 মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টও লাগছে না। এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। Beginning today, gathering with a group of friends in a park, going for a picnic, as long as you are vaccinated and outdoors, you can do it without a mask. The bottom line is clear. If you're vaccinated, you can do more things more safely, both outdoors as well as indoors. তবে প্রেসিডেন্ট বলেছেন, বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। I want to be absolutely clear. If you're in a crowd, like a stadium or at a conference or a concert, you still need to wear a mask, even if you're outside.
এদিকে এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশিরা বাইডেনের 100 দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন। আমি কোভিড-19 টিকা দিতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত খুশি। আর বিশেষ করে আমেরিকা যত আমার বাঙালি ভাইয়েরা আছেন তারাও কোভিড টিকা দিয়েছেন এবং তারা খুব ভালো আছেন। আমি এই আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই তার এই সুব্যবস্থার জন্য। 100 দিন উপলক্ষে বুধবার প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিয়েছেন 21.5 কোটিরও বেশি মানুষ। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 9.5 কোটি। এখনও যারা টিকা নেননি, বিশেষ করে তরুণদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। চট্টগ্রাম মহানগরীর হালিশ শহর কোতোয়ালি চাঁদগাঁও এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হার সবচেয়ে বেশি। সংক্রমণের হার বেশি হওয়ায় মৃত্যু হারও বেশি বলছেন চিকিৎসকরা। আঞ্চলিক লকডাউন দেয়া ছাড়া এই এলাকার সংক্রমণ কমানো সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত বছরের 3রা এপ্রিল। প্রথম ঢেউ শেষে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসে, কিন্তু গত 2 মাস ধরে প্রতিদিনই রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্দরনগরীতে। বেড়েছে মৃত্যু হারও। 26 এপ্রিল একদিনে সর্বোচ্চ 11 জন করোনায় মারা যায়। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 497 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীতে মারা গেছে 370 জন। নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 3টি জনের মৃত্যুর হার সবচেয়ে বেশি। এর মধ্যে হালি শহরে 36 জন, কোতোয়ালিতে 34 জন ও চাঁদগাঁওয়ে 25 জনের মৃত্যু হয়। স্বভাবতই যেখানে সংক্রমণের হারটা বেশি থাকে সেখানে আসলে মৃত্যুর সংখ্যাটা বা সংক্রমণজনিত কমপ্লিকেশনগুলো বেশি হতে পারে। তরুণদের করোনায় আক্রান্তের হার বেশি হলেও বয়স্কদের মৃত্যু হার বেশি বলে জানালেন এই চিকিৎসক। 70, 65, 78, 72 এই বয়সগুলি, আপনাকে যদি একদম সঠিকভাবে বলি, এই বয়সগুলি কিন্তু মানুষ মারা যাচ্ছে বেশি, পুরুষ এবং মহিলা উভয়ই। যেখানে সংক্রমণ ও মৃত্যুহার বেশি, সেখানে আঞ্চলিক লকডাউন দেওয়া ছাড়া করোনার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন সাচিপের সমন্বয়ক। অনেক বেশি সংক্রমণ আছে এবং তাদের মৃত্যুহার কোনোভাবে কমানো যাচ্ছে না, তাহলে এগুলো আঞ্চলিক লকডাউনের আওতায় নিয়ে এসে সেখানে ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ এই সংক্রমণ কিংবা মৃত্যুর হার কমানো যাবে না। জেলায় করোনা আক্রান্ত 48,887 জন রোগীর মধ্যে মহানগরীতেই 39,241 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সর্বাত্মক লকডাউন চললেও ঢাকার সড়কে যানবাহনের চাপ বেড়েছে। সে খবর জানাতে রাজধানীর মহাখালীতে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদাত, করোনা সংক্রমণ রোধ করার জন্য 7 দিন করে যে লকডাউন, তার দ্বিতীয় দফার লকডাউন অর্থাৎ 7 দিন করে আজকে 28 তারিখ সেটি শেষ হয়ে যাচ্ছে এবং আগামীকালকে থেকে আবারও কিন্তু লকডাউন শুরু হচ্ছে, সেটি 5 তারিখ পর্যন্ত চলবে। কিন্তু লকডাউনের যে কথাগুলো বলা হয়েছে বাস্তবিক অর্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়কের যেই পরিবহন, সে পরিবহন কিন্তু অনেকাংশেই বেশি কথা বলতে হয় তাহলে একদম স্বাভাবিক সময়ের মধ্যে গণপরিবহন ছাড়া বাকি সকল পরিবহন আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক রয়েছে। এখন এই মুহূর্তে রয়েছে আমরা তেজগাঁও এলাকায়, অর্থাৎ মহাখালী এলাকায়। এই এলাকার যে যানজট সেটি কিন্তু একদম তেজগাঁও পর্যন্ত ছাড়িয়েছে। মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে সেই আমরা দেখেছি তিব্বত বিজয় সরণি পর্যন্ত, অর্থাৎ যেই সড়কটি রয়েছে তেজগাঁর, সেখানে গিয়ে মিলেছে। অর্থাৎ এই দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই একই সাথে কিন্তু লকডাউনের মধ্যে বিভিন্ন অফিস আদালত খুলতে শুরু করে, কিন্তু সাধারণ মানুষ যারা অফিস আদালতে যেতে চান তাদের জন্য কিন্তু এক ধরনের কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি জানেন যে শহরেতে নগরীতে কোনো ধরনের গণপরিবহন আমরা দেখতে পাচ্ছি না। ফলে গণপরিবহন না থাকার ফলে কিন্তু ব্যক্তিগত পরিবহন প্রাইভেট কারগুলোতে সেগুলো ভাড়ায় একের অধিক অর্থাৎ 3 থেকে 4 জন একসাথে বসে গাদাগাদি করে কিন্তু কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। অন্যদিকে সিএনজি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে আসলে তারা কয়েকজন যাত্রী অতিরিক্ত যাত্রী নিয়ে তারা কিন্তু ট্রিপ মারছেন। একই সাথে গত কয়েকদিন সড়কে আমরা দেখেছি যে মোটরসাইকেলের উপস্থিতি একেবারেই কম ছিল, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে আমরা দেখেছি যে আসলে মোটরসাইকেলগুলোতে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাড়া চালিত যেই যাত্রী পরিবহন সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। কিন্তু এখন এই মুহূর্তে সাধারণ মানুষ সবচেয়ে বেশি যেটি বলছে যে আসলে সব কিছু আস্তে আস্তে খুলে যাচ্ছে, কিন্তু সে অর্থে কিন্তু গণপরিবহন নেই। ফলে এক ধরনের দুর্ভোগে পড়েছিল লকডাউনের সাধারণ মানুষ। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর মহাখালী এলাকা থেকে লকডাউনের সবশেষ খবর। সর্বাত্মক লকডাউন সত্ত্বেও রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ। সে খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ।
চট্টগ্রামের বিভিন্ন বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের ভিড়। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাতে রিয়াজউদ্দিন বাজারে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায়। আজকে সকাল থেকে আমরা দেখছি দোকানপাট কিন্তু খুলতে শুরু করেছে। বেলা যত বাড়ছে ততই কিন্তু নগরীর দোকানপাটগুলো খুলছে। তবে আমরা দেখছি এখনো পর্যন্ত তেমন কিন্তু কোনো ক্রেতা কিন্তু এখনো আসেনি, যেহেতু লকডাউন চলছে। বিশেষ করে দূরপাল্লার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখনও এখানে বাজার করতে আসেনি। আমরা বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে অন্যান্য স্বাভাবিক সময়ে ঈদের যে বাজার জমে ওঠে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, এখনও কিন্তু সেই ধরনের কোনো কিছুই কিন্তু হয়নি। যার কারণ হচ্ছে লকডাউন চলছে। লকডাউনের মধ্যে বিশেষ করে দূরপাল্লার বাসগুলো না চলার কারণে, গণপরিবহন না চলার কারণে স্বাভাবিকভাবে শহরের বাইরের কোনো মানুষজনই কিন্তু মার্কেটে আসতে পারছে না। তো সেক্ষেত্রে সেই কারণে মার্কেটগুলো জমে ওঠেনি, এমনটি দাবি ব্যবসায়ীদের। তবে আমরা সকাল থেকে রিয়াজউদ্দিন বাজার এলাকায়, নিউ মার্কেট এলাকায় গেছি। আস্তে আস্তে দোকান খুলতে শুরু করেছেন। তবে আমরা যেটি লক্ষণীয় বিষয় দেখছি, যারা দোকানদাররা আছেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন, মুখে মাস্ক পরছেন এবং হ্যান্ড স্যানিটাইজার বা সব কিছু যে ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সেগুলো তারা মেনে চলছেন। তবে যে বিষয়টি আমরা দেখি, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে বাজার করতে আসেন, অনেক ক্ষেত্রে বিশেষ করে মহিলা বা শিশুদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাদের আমরা অনেকটাই অনীহা রয়েছে, এমনটি আমরা দেখি। এবং বেলা যত বাড়ছে আমরা দেখছি ক্রেতাদের আনাগোনা কিন্তু ততই বাড়ছে। তবে দুপুরের পর থেকে, যেহেতু 8টা পর্যন্ত মার্কেটগুলো খোলা থাকে, দুপুরের পর থেকে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি হয়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা দোকানদাররা আছেন তারা দোকান খুলছেন এবং তাদের যে ব্যবসায়িক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারা গোছানোর চেষ্টা করছেন এবং তারা বলছেন সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনেই তারা কিন্তু ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের বিপণী বিতানে ক্রেতাদের সমাগম নিয়ে সবশেষ খবর জানাতে রিয়াজউদ্দিন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। দোষারোপের রাজনীতি বন্ধ করে করোনা মোকাবেলায় দেশের জনগণের পাশে দাঁড়াতে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের জন্য বিশ্বের যে কোনো দেশ থেকে করোনা টিকা আনা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। শেখ জামাল ছিলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র। তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন আওয়ামী লীগ নেতারা। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুধু মস্কোটা না, আমরা অন্যান্য দেশ থেকেও সন্দেহ হয়ে চেষ্টা করে যাচ্ছি। না, আমেরিকা থেকেও চেষ্টা করছি, চীনও দিকে চাইছে, তারাও সহযোগিতার হাত প্রসারিত করতে চায়। আমরা যেখান থেকে পাবো, আমাদের দরকার এখানে অন্য কারোর সাথে কোনো এখানে বিশেষ সম্পর্কের কোনো বিষয় নেই। আমাদের ভ্যাকসিন দরকার, আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করব। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। উৎপত্তি স্থল ভারতের আসাম, মাত্রা ছিল 6। দেশে রেকর্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন, থাকতে পারে মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত। শারীরিক জটিলতা দেখা দেয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত বেগম জিয়া। অবস্থা স্থিতিশীল। আজ পরীক্ষা রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।